হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই গল্পের আগের পার্টটি দেখে না থাকলে দেখে নাও, প্লেলিস্ট রেডি আছে, আরামসে দেখে নাও। টাটা, বাই বাই। গত রাতেতে ঠিক করে ঘুমই হয়নি। আসলে একসাথে এত কিছু ঘটে গেছে, ওর সেসব ভাবতে ভাবতে রাত কাবার হয়ে গেছে। বিশেষ করে মিস্টার কাইয়ের নামটা শুনে নিজেকে গোয়েন্দা ভাবতে শুরু করেছে। অফিসে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে ওই নামে কাউকে চেনে কিনা, অথচ প্রত্যেকবার না উত্তরটাই পাচ্ছে সকলের থেকে। তে অপেক্ষা করতে লাগলো জাঙ্কু কখন অফিসে আসবে। আসলে মানুষটা ঠিক নারকেলের মতো, ভেতরটা নরম আর বাইরেটা শক্ত। নরমাল ভাবে দেখলে কেউ বুঝতে পারবে না মানুষটা নিজের বুকে কতটা কষ্ট চেপে রেখেছে। বড্ড বেশি চাপা স্বভাবের। গতকাল যখন বাচ্চাদের মতো করে বায়না করছিল ওর সাথে, জাঙ্কুকের বান্ধবী, তখন সিনটা বেশ সুন্দরই ছিল। তো এইসব ভেবে ভেবে নিজে একা একাই মুচকি মুচকি হাসছিল। ঠিক এমন সময় জাঙ্কুক খটখট করে জুতোর সাহায্যে আওয়াজ তুলে নিজের কেবিনে প্রবেশ করে। বেচারা সকাল থেকে মাথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছে। সুগার কাছে কাল রাতের ঘটনাগুলো শুনে মারাত্মক পর্বে রেগে আছে। তার উপর নিজের কেবিনে থেকে আপন খেয়ালে ব্যস্ত দেখে মাথার যন্ত্রণা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তের সামনে জাঙ্কুক দাঁড়িয়ে দেখলো তের কোনো হুঁশই নেই, আপন খেয়ালে ব্যস্ত। জাঙ্কুক চট করে তের হাতে পেন্সিলটা কেড়ে নেয়। সে মুহূর্তেই তের ভাবনা শেষ। সাথে সাথে তে দাঁড়িয়ে পড়ে। আরে স্যার, গুড মর্নিং। আপনার হাতে ব্যান্ডেজ করেছেন তো? আর এখন কেমন আছেন? কাল তো কথাই হয়নি, যতটুকু হলো তার মধ্যে আপনি এত পরিমাণে ড্রিঙ্ক করা শুরু করেছেন। তারপর বলছিলেন আমি আপনার বান্ধবী, আর মিস্টার কাই নামে কাউকে খুব হয়তো সহ্য করতে পারেন না। যাক, এখন আপনাকে পুনরায় অফিসে দেখে খুব ভালো লাগছে। তের এতক্ষণ অনর্গল কথার পর জাঙ্কুক মুখ খুলল। আমি আপনাকে এসব বলেছি? আর কি কি বলেছি? এইটুকুই তো বলেছিলেন। জাঙ্কুক রেগে তের হাতটা চেপে ধরল। সত্যি কথা বলুন মিসকিন তেও, নয়তো। জাঙ্কুকের এই রূপে একটু ভয় পেয়ে যায়। স্যার, সত্যি বলছি আমি, আর কিছুই বলেননি, বিশ্বাস করুন। আমার মিথ্যে বলে কি লাভ? আমি তো বরং অফিসে খোঁজ নিচ্ছিলাম সবার কাছে মিস্টার কাই নামে কেউ কাউকে চেনে কিনা। কেউ তো কিছু বলতে পারলো না। আর গতকাল সুগাদাবাইয়ের জন্য সবটা শুনতে পারিনি। তবে এইটুকু বুঝলাম আপনি বিবাহিত নন। জাঙ্কুক বুঝলো এর বেশি বাড়াবাড়ি কিছুই হয়নি, তবু হাত ছাড়ল না। আপনাকে কে বলেছিল আমি বিবাহিত? ওই যে কদিন আগে বাড়ি থেকে ফোন এসেছিল আপনার। সুবিন ভাইয়া বলছিল যে দিদির কি হয়েছে। আমি তখনই ভেবেছিলাম হয়তো আপনার স্ত্রী অসুস্থ। স্টুপিড, ওটা আমার দিদিয়া। আর আপনি না এত গোয়েন্দাগিরি করা বন্ধ করুন। আজকে মিটিং আপডেটটা দিন আমাকে। জাঙ্কুক বেশ বিরক্তি নিয়ে চেয়ারে বসে পড়ল। তার সাথে সাথে জিভ কেটে বলল, ইস সরি স্যার, আমি আসলে না মানে আপনার ফোনে মেসেজ করে দিয়েছিলাম আপডেট। আমি ভেবেছিলাম আপনি আজ আসবেন না, তাই। বাই দ্য ওয়ে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ গতকাল এত সুন্দর একটা পার্টি দেওয়ার জন্য। আমি কোনোদিন এসব পার্টিতে যাইনি, কাল ভালোই লেগেছে। আসলে মন খারাপ থাকলে একটু রিফ্রেশমেন্টের দরকার, আর সেটা আপনার জন্য পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। জাঙ্কুক একটা ফাইল চেক করতে করতে বলল, থ্যাংক ইউ টু। আপনি যদি সুগাদাবাইকে ফোন না করতেন তাহলে আরো কিছু হতো কাল। অ্যাকচুয়ালি ভীষণ ডিস্টার্ব ছিলাম, তাই আর কি। জাঙ্কুকের কথা শেষ না হওয়ার আগেই তার হাসি মুখে বলে উঠল, আরে স্যার, আপনি আমাকে বান্ধবী বলেছেন, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। তবে স্যার একটা সাজেশন দিতে চাই। জাঙ্কুক ফাইল থেকে মুখ তুলে তের দিকে চাইল। আসলে তেজ সীমার বাইরে কথা বলছে, তাই অবাক হচ্ছে আর কি জাঙ্কুক। আর জাঙ্কুকের এই তাকানোকে সম্মতি ভেবেতে বলল, দুঃখগুলো মন থেকে ঝেড়ে ফেলুন স্যার। দু কাল কা জিন্দগি है, क्या पता कल हो ना हो। তাই আজ মন খুলে বাঁচুন। আমি জানি না মিস্টার কাইকে, আমি তো ভেবেছিলাম ওর সাথে ঝগড়া করে ড্রিঙ্ক করছিলেন। সে যাই হোক, এসব আর মনে রাখবেন না। অতীত ভেবে কষ্ট পেয়ে কি বেলা। জানেন,
আমি অনেকটা অপদার্থের জন্য কাল বিকেল পর্যন্ত অযথা কষ্ট পাচ্ছিলাম। ইনফ্যাক্ট পার্টিটা মোট অফ ছিল। ভুল জায়গায় আমার আবেগগুলো ইনভেস্ট করেছিলাম কিনা। আপনার কথা শুনে মনে হলো ওইসব তো শুধুমাত্র মহামায়া। আসলে কাল রাতে না ঘুমিয়ে এইসবই রিয়েলাইজ করেছি, তাই আপনাকেও বলছি। থ্যাংক ইউ কাল এত কিছু বোঝানোর জন্য। না হলে আমার যে জীবন চলছিল হয়তো একদিন টপকে যেতাম। জাংকুক এতক্ষণ হা করে গিললুতের বক্তব্য। হঠাৎ করে এই তের মধ্যে অভাবনীয় পরিবর্তন দেখে জাংকুকের মনে হচ্ছে হয়তো ওর নেশা কাটেনি, নয়তো এতে নেশার করে কথা বলছে। তবে কথাগুলো কি ভুল নাকি ঠিকই বলছে? জাংকুককে একইভাবে চেয়ে থাকতে দেখে তাই চেয়ার টেনে আর একটু সামনে এগিয়ে বসলো। ঠিক না ভুল বললাম এটাই তো যাচাই করতে চাইছেন, তাই তো? আমি ঠিকই বলছি স্যার, আর নিজের উপর দিয়ে বিচার করেই বলছি। আই নো আমাদের প্রবলেম এক নয়, কিন্তু দুজনেই অতীত ঘিরে কষ্ট পাচ্ছি। আমার তো একটু কমেছে, আপনারও কমবে আমি জানি। জাংকুক দৃষ্টি সরিয়ে নিল। হবে না, আমার সমস্যা কখনোই ঠিক হবার নয়। আর আমি চাইলেও ওই দিনগুলো নিজের মাথা থেকে বের করতে পারবো না মিসকিনটাও। কাউকে জ্ঞান দেওয়া যত সহজ, নিজে সহ্য করা ততটাই কঠিন। যাই হোক, আপনি ফিডব্যাকগুলো চেক করেছিলেন? তে বুঝতে পারলো জাংকুক নিজের ব্যাপারে কিছুই বলতে ইন্টারেস্ট নয়। আর সামান্য কোনো ব্যাপার নিয়ে মানুষটা ডিস্টার্ব নয়, কোনো গভীর ক্ষত রয়েছে, সেটা এত সহজে সারবে না। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে লাভ নেই স্যার, পারলেন কই সবটা লোকাতে? সেই তো আমি জেনেই গেলাম। জাংকুক ফাইল ঘাটতে ঘাটতে নিজেকে প্রচন্ড ব্যস্ত দেখাতে দেখাতে বলল, নামটা জেনেছেন শুধু, এর বেশি কিছুই তো নয়। আর প্লিজ বন্ধ করুন এইসব কথাবার্তা, আমার বিরক্ত লাগছে একেবারে। টেলিফোনে কাউকে একটা মেসেজ করলো। না স্যার, আমি শুধু নাম জেনেছি তা তো নয়। আপনি এমন কিছু বলেছেন তাতে মনে হয়েছে তিনি আপনার বাবা। আমি তো আন্টি মানে ম্যাডামকে দেখে ভেবেছিলাম হয়তো আপনার বাবা আর নেই, নয়তো উনি একজন সিঙ্গেল মাদার। জাংকুক বিস্ফোরিত চোখে চাইল তের দিকে, আর তের কাছে সাথে সাথে ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আমার মা সিঙ্গেল মাদার। কি প্রবলেম তাতে? ছোটবেলায় মা অনেক কষ্ট করে বড় করেছে আমাদের, এন্ড আই এম প্রাউড অফ হার। আমার মা আমাকে আর দিদিকে মানুষ করতে যা যা কষ্ট করেছে তা একজন বাবা কখনোই করতে পারবে না, আর আমার বাবা তো কখনোই পারবে না। তাই কিছু বলতে যাবে তার আগে সুবিন কেবিনের দরজায় নক করলো। আরে বাহ, কফি নিয়ে এসেছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ बहन, तुम बोलेছো আর আমি দাদাভাইকে নিয়ে আনবো না? ऐसा तो हो भी नहीं सकता। তুই কফি নিয়ে এসেছিস কেন? আমি তো বলিনি। আমি বলেছি স্যার। আপনার চোখ মুখ থেকে বোঝাই যাচ্ছে গতকালের রেশ এখনো কাটেনি, আর সকালে মনে হয় না মুখে কিছু তুলেছেন। তাই সুবিন ভাইয়াকে বললাম একটা স্ট্রং ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ আনতে। আপনি এটা খেয়ে নিন স্যার। জাংকুক অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। জাংকুক তো নিজেই পাজলড হয়ে বসে আছে, তার উপরে এর অতিরিক্ত কৌতূহল দেখে সত্যি মা যন্ত্রণা হচ্ছে। কি বাত করতে हो बहना? दादा भाई, তুমি না খেয়ে আছো हमको नहीं बोला? এটা ঠিক नहीं। बहन, তুমি একদম ঠিক করেছো। दादा भाई, এতদিনে তোমার পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট এসেছে, जो তোমার কাজ और তোমার ख्याल भी रखती है। রাখতে যে হবে ভাইয়া। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাকে বলে বলো তো? শুধু কাজের খেয়াল রাখলে তো তা তো নয়। স্যার নিজের প্রতি বড্ড খামখেয়ালি রয়েছে, তাই এই দায়িত্বটাও নিয়ে নিলাম। স্যার, আপনি কি দেখছেন? খাওয়া শুরু করুন। ভাইয়া, তুমি একটু আমার সাথে এসো তো। সুবিনাতে বাইরে চলে এলো। এইদিকে যা করতে গিয়ে যতই দেখছে ততই অবাক হচ্ছে। কথাগুলো তো খুব ভুল, কিছুই বলেনি। আমি তো নিজেও অতীত আগড়ে বাঁচতে চাই না। ওইসব দুর্বিষহ দিনগুলো তো আমি ভুলতে চাইছিলাম। সেদিন যদি পুনরায় মুখটা না দেখতাম তাহলে পুনরায় কিছুই মনে পড়তো না।
ভাবনা বন্ধ করে কবির মুখে চুমুক দিল জাঙ্কুক। সত্যি এটার ভীষণ দরকার ছিল এখন। মনে মনে তের উদ্দেশ্যে থ্যাংক ইউ জানালো জাঙ্কুক। ভালো আঙ্কেল, তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ মিনি বলো, আইসক্রিম খাবে? না না, তুমি তো বাড়ি নিয়ে যাচ্ছ আমায়, এখন আইসক্রিম খেয়ে গেলে মাম্মাম বুঝে যাবে। আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, শোনো না একটু। সুগা জানে মিনি যখন বলে একটা ইম্পর্টেন্ট কথা তখন জিমিনের ব্যাপারে কিছু বলে। সুগা গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দিল। ঠিক আছে, এবার বলো কি বলবে। জানো, দুদিন আগে দেখি মাম্মা কিছু একটা ভেবে খুব ব্লাশ করতো, একা একাই হাসতো। তারপর আমি যখন জিজ্ঞাসা করতাম কেন হাসছে, কোনো জোকস শুনেছে নাকি, তখন বলতো হ্যাঁ। আমি যখন বলি আমাকে দেখাতে, তখন মাম্মা বলে এটা নাকি সিক্রেট, বড়দের জোকস, তাই বলা বাড়ান। সুগার কপালে চিন্তার ভাঁজ পড়লো। এরপর আজ সকালে দেখি মাম্মা ভীষণ স্যাড ফেস করে বসে আছে। তোমার দেওয়া চকলেট দিয়ে বলল আর যেন কোনো কিছু তোমার কাছে না চাই। আচ্ছা আঙ্কেল, তুমি কি দূরে কোথাও চলে যাচ্ছ? তাই কি মাম্মা আমাকে তোমার কাছে কিছু চাইতে বারণ করেছে? আজকালকার বাচ্চারা যে খুব অ্যাডভান্স হয়, তারা হয়তো বড়দের মতো ব্যাপারটা বোঝে না, তবে এর সাথে কি কারণ জড়িত হতে পারে সেসব আইডিয়া করে নিতে পারে। তেমনি মিনি নিজের মায়ের কথাগুলো সুগাকে একেবারে মনের মতো প্রশ্ন করেই ফেলল। ও আঙ্কেল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না না, এই কথাটা কি তোমাকে জিমিন বলেছে? মিনি না সূচক মাথা নাড়ালো। না তো, এটা আমার কথা, তুমি যাবে না তো, প্রমিস করো। সুগা মিনিকে একটু আদর করে দিল। আমি তো সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই সোনা, কোথাও যাব না, আই প্রমিস। দেখো জি, আমি আর কোনো কথা শুনতে চাই না। পাত্রপক্ষ আজ বিকেলে দেখা করতে আসবেন, এটাই ফাইনাল। অনেক হয়েছে তার ডিঙ্গিপনা। কাউকে ভালো লাগলে বলে দাও মাথা থেকে যেন সেসব ঝেড়ে ফেলে। আর যদি ছেলে ব্যবসা বা চাকরি করে তবে জানাও আমায়। আমার কাছে দুটো পাত্র সন্ধান আছে, আর ওর কাছে কেউ থাকলে আগে আমি যাচাই করব। চাকরি করতে দিয়েছি এই অনেক, এবার শ্বশুর বাড়ি গিয়ে যা খুশি করুক। মিসেস জিন চুপ করে গেলেন। তাই মাত্র একটা কষ্ট সারিয়ে উঠেছে, আজ আবার এসব শুনলে তো থেকে সামলানোই যাবে না। তাই রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসার আগে বাবা মায়ের তর্কের কথা শুনে ফেলে, তবে এখনেরতে আর আগের মতো কথায় কথায় কেঁদে ফেলে না। জাঙ্কুককে সেদিন নিজে থেকে এসব বলে এখন নিজেকে বেশ সামলাতে জানে। তার ব্যাগ হাতে নিয়ে চুপচাপ ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ল। দেখতে আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবি বুঝলি, পাত্রপক্ষ দেখতে আসবে, আর এসে শাড়ি পরে নিবি। ওই রং ছং মাখতে হবে না, আমার মেয়ে এমনিতেই সুন্দরী। তাই চুপচাপ খাবার খাচ্ছে। তাই নীরবতা সম্মতির লক্ষণ ভেবে নামজন বাবু আবার বললেন, আমি বরাবরই তোর ভালো চেয়েছি, বিয়ে দিয়ে বিদায় করার উদ্দেশ্য নয়, শুধু চাইছিলাম আমি থাকতে থাকতে তোকে যেন সুখী দেখতে পারি। কখন কি হয় কে জানে, এখন তো জব করছিস, বিয়ে নিয়ে সমস্যা তো হবার কথা নয়, চিন্তা করিস না, ছেলে খুব ভালো রে। আর সিওজনে যখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে তখন তো তোর আর বাধা নেই। মেয়ে আর মা দুজনে চমকে তাকালো। নামজন বাবু হেসে বললেন, অবাক হচ্ছিস? আরে বাবা, আমার চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? তুই যেদিন সিওজনকে চড় মারলি, তোদের মামের কথা আমি শুনেছিলাম, তাই তো জানতে পেরেছি। সেই সম্পর্কে এতে ঘটেছে, আমি খুশি হয়েছি। এবার আমার পছন্দের পাত্রের সঙ্গে তোর বিয়ে হবে, যেটা বললাম মাথায় রাখিস। তুই চুপচাপ একটু খেয়ে বেরিয়ে পড়ল। জাঙ্কুক স্নান সেরে যখন রেডি হচ্ছিল তখনই মিনি চুপি চুপি ওর ঘরে প্রবেশ করে জাঙ্কুকের একটা পা জড়িয়ে ধরে। জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। কয়েকদিন যা গেল বাড়িতে একটু সময় দেওয়া হয়নি, তাছাড়া পুচকিটা রোজ জাঙ্কুকের সাথে খেলতে চায়, তাই হয়তো সকাল সকাল সুযোগ পেয়ে চলে এসেছে। জাঙ্কুক মিনিকে কোলে তুলে নিল
একটু নাটকের অভিমান করে বলল, কি ব্যাপার, আমাকে মিস করছিলিস বুঝি? তাই এতদিন আসা হয়নি কেন? মিনি চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো। না গো মামাই, আমি তো মাম্মামকে নিয়ে ব্যস্ত ছিলাম গো। মাম্মার কি যে হয়েছে কিছুই বুঝি না। মানে কি হয়েছে দিদি? আর মিনি সব কথা বলল। সেসব শুনে জাঙ্কুকের চোয়াল শক্ত হলো। আবার কোন ভুল মানুষকে পছন্দ করছে কে জানে, সবটা দেখতে হবে। মামাই, আরেকটা কথা, তুমি না আজ ব্রেকফাস্ট টেবিলে যেও না। কেন? দিদুন তোমার বিয়ের কথা বলছে নিচে, আজই নাকি তোমাকে বিয়ে দেওয়াবে। তুমি অফিস চলে যাও। আসলে এইটুকু মেয়েও বুঝে গেছে জাঙ্কুক যে বিয়ে করতে চায় না, তাই বিয়ে রিলেটেড কিছু শুনলে মামার কাছে নালিশ করে যায়। জাঙ্কুকের মাথাটা আবার গরম হয়ে গেল। ইস, এই বিয়ে দিতে পারলে মা যে কি শান্তি পাবে কে জানে। জাঙ্কুক রেডি হয়ে নিচে নেমে এসে দেখলো মিনি যা বলেছে তাই ঠিক। তাই কাউকে কিছু না বলে সবার সামনে দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেল জাঙ্কুক। মিসেস আয়ু অনেকবার ডাকলো, তবে জাঙ্কুক তা শুনলে তবে তো। তাই জিমিনকে বলল, দেখলি জিমিন, জাঙ্কুক বিয়ের ব্যাপারটা বুঝে কেমন করে পালিয়ে গেল। আমার মনে হয় ভাইকে আরেকটু সময় দেওয়া উচিত মা। 1 মিনিটের সময় দেওয়া উচিত নয়। ছেলেটা এখনো একা একা কষ্ট পায়, আমাদের সামনে চোখে জল ফেলতে পারে না, কিন্তু একা একা নিজেকেও সামলাতে পারে না। তাই এবার সঙ্গিনী প্রয়োজন। বউ সামনে থাকলে ছেলে আমার আর পুরনো কথা ভেবে কষ্ট পাবে না। আমি সেই ব্যবস্থাটাই করবো এবারে। দেখতো এই ছবিটা? মায়ের মুখে এত হাসি দেখে জিমিন ছবিটা দেখলো। ছবি দেখে চোখ তো বড় বড় হয়ে গেল। ওকে আমার ভারী পছন্দ ঘটক মশাই, আমি আজই যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি আছি কি করতে, নিয়ে যাবো আমি, ইউ ডোন্ট ওয়ারি। মিসেস আয়ু হাসি দিয়ে সম্মতি দিলেন। হোয়াট ইজ দিস বেগম? এটা কোনো ডিজাইন হলো? এরকম একটা ডিজাইন তৈরি করেছেন আপনি আমাদের নেক্সট এক্সিবিশনের জন্য? ফেব্রিক কি ইউজ হবে এতে? বাড়ি থেকে বিরক্তি নিয়ে বেরিয়েছে জাঙ্কুক। অফিসে আসার পর বেগমের ডিজাইন দেখে আরো মাথা খারাপ হয়ে গেছে। কটন তো স্যার, আপনি একবার ভালো করে দেখে নিন। আমি আমার বেস্টটা দিয়ে বানানোর চেষ্টা করেছি। এবার মাথাটা আরো গরম হয়ে গেল জাঙ্কুকের। তে অনেকক্ষণ ধরে ওদের তর্ক শুনছে। অন্যদিন হলে ও নিজেই এগিয়ে যেত কথা বলতে, কিন্তু আজ আর ইচ্ছেটা নেই। বাড়িতে গিয়ে সংসারে বসতে হবে ভেবেই মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে তের। আমি না বললাম তো শুনতে পাচ্ছেন না? যান, আপনি আবার তৈরি করুন, মুখে মুখে তর্ক না করে। ভগমটাও কিছু বলতে চাইলে এবার তে মুখ খুলল। স্যার কি বলছেন শুনতে পাচ্ছেন না? কেন বাধ্য হচ্ছেন? যান না, আবার বানিয়ে নিয়ে আসুন, তাহলে তো প্রবলেম সলভ। ওহ প্লিজ, তুমি অ্যাটলিস্ট আমাকে কিছু বলতে এসো না। আমার বস তুমি নাও, ওকে? তার এমনিতেও তর্ক করার মুড নেই, তাই কিছু না বলে চুপচাপ একটা ফাইল দেখতে লাগলো। কিন্তু জাঙ্কুক তো চুপ থাকার পাত্র নয়। এই কদিনে তার সাথে একটু হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও তে ভয় পায়, তাও জাঙ্কুক আজকাল তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। জাঙ্কুক একটু উচ্চ স্বরে বলে উঠল, হে, আপনার সাহস কি করে হয় আমার সামনে ওনার সাথে ভাবে কথা বলার? শি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট, ওর রাইট আছে কথা বলার, ডিসিশন নেওয়ার। ইউ উইল অলওয়েজ স্পিক টু হার উইথ রেসপেক্ট, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে সরি স্যার এন্ড মিস কিমতেও বলে বেগম বাইরে চলে যায়। জাঙ্কুক একটু জল খেয়ে বসে পড়ল। কর্মচারীদের একটা জিনিস 100 বার বোঝাতে হলে মাথা এমনিতেই কাজ করা বন্ধ করে দেয় ওর। শর্ট টেম্পারেচারের ছেলে বলে কথা, ধৈর্য ঘটলেই বিপদ। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে সুবিনকে কল করবে তার আগেই তের দিকে চোখ গেল। মেয়েটা কেমন যেন মনমরা হয়ে বসে আছে। সাধারণত তের মুখ দিয়ে তো রেলগাড়ি ছুটতো, আজ আবার এত চুপ কেন? তাছাড়া ওই সময় প্রতিবাদও করলো না কেন? তের তো এমনটা হবার কথা নয়।